বর্তমান বিশ্বে সুপার পাওয়ার বলেন যদি, তাহলে 4টা সুপার পাওয়ার হলে 4 নাম্বার হলো ভারতের স্থান। 1 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বরে চীন, 3 নম্বরে রাশিয়া, 4 নম্বরে কিন্তু ভারত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফর করছেন 4 দিনের জন্য। উনি কলকাতা এসে পৌঁছেছেন গতকাল। সেখানে মাদার তেরেসা ভবনে উনি একটা প্রোগ্রাম করেছেন, সেখান থেকে দিল্লি চলে গেছেন। দিল্লিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে মিটিং করেছেন। এই ভিজিট এর গুরুত্ব কি, এটা থেকে বাংলাদেশের জন্য কোনো খবর আছে কিনা, এগুলো নিয়ে আলোচনা করব। যথারীতি এখানে ফ্যান্টাসি বেসড কিছু থাকবে না। আমি আশা করব যেসব তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা ভবিষ্যতে কূটনৈতিক ক্ষেত্রে চাকরি করতে চান, কূটনীতির সাংবাদিকতা করতে চান, কূটনীতি কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয়, এক ভিডিওতে না, আমি কূটনীতি বিষয়ক যে ভিডিওগুলো করব বা যে লেকচারগুলো দিব সেখানে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখুন, মার্কো রুবিওর এই ভিজিটটা এমন একটা সময় হচ্ছে যখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক ধরনের আমি বলবো যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে অস্থির এবং ক্যাজুয়াল এবং অপেশাদার যে আন্তর্জাতিক সম্পর্ক উনি চালাচ্ছিলেন, তার কারণে কোনো বস্তুনিষ্ঠ কারণে নয়, এক ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে পড়েছিল। আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ সম্পর্ক, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম প্রেসিডেন্টশিপের সময় এটা খুব উজ্জ্বল ছিল। আর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প অনেক ধরনের সিদ্ধান্ত উনি গ্রহণ করা শুরু করলেন, যেগুলো আসলে কোনো ধরনের কূটনৈতিক বোঝাপড়া দিয়ে বা কূটনীতি যেভাবে কাজ করে সেই লেন্সগুলো দিয়ে কোনোভাবে বিশ্লেষণ করা যায় না। যেমন হলো, ওনার একটা হলো যে বিশ্বের বিভিন্ন দেশের উপর অনেক বড় আকারের ট্যারিফ ইম্পোজ করা। ট্যারিফের ক্ষেত্রে তো আপনারা অনেক কিছু জানেন, সেই দেশের আদালতও তার এইসব নীতি বাতিল করে দিয়েছে। উনি এক সময় অনেক কিছু হয়েছে ইন্ডিয়ার সাথে এই নিয়ে, এক সময় ইন্ডিয়ার উপর 50% ট্যারিফ আরোপ করেছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণীর লোকজন খুব খুশিতে এটা নিয়ে তারা আপ্লুত হয়েছিল যে এবার ভারতকে ধরেছে। কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পই আবার 18% নিয়ে এসেন সেটা, এবং সেটা এখন 10% করার জন্য তাদের নেগোসিয়েশন হচ্ছে। তারা বাংলাদেশের দেশ বিক্রিকারী দস্যু ইউনুস যেমন রাতারাতি চুক্তি করেছে, সেটা ভারত করেনি। এখনো তারা আলোচনা চালাচ্ছে, আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এই তাদের যে বাণিজ্য যে একটা টেনশন তৈরি হয়েছিল সেটা কেটে যাবে এবং দুই দেশের জন্য লাভজনক একটা বোঝাপড়ায় তারা আসবেন। এবং এর মধ্যে কিন্তু ভারতের যে 38 বা কত বিলিয়ন ডলারের যে রপ্তানি রয়েছে, বা 83, আমি সংখ্যাটা উল্টে ফেলতে পারি, এটা অব্যাহত রয়েছে এবং ভারতের যে রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা বেড়েছে, এর মধ্যেও কিন্তু কমেনি। তারপরে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের প্রেসিডেন্ট ট্রাম্পের, সেটাও বলবো যে তার যে বিভিন্ন জায়গায় চমক দেওয়ার একটা প্রবণতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেখান থেকে আমরা দেখেছি যে উনি একসাথে জেনারেল অসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে উনি হোয়াইট হাউসে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। এখানে অনেক জিনিস আছে, এটা দীর্ঘ আলোচনায় যাব না। সেটাও ভারত এগুলো নিয়ে কিছু বলেনি, তবে বোঝা যায় যে ভারত এই ব্যাপারে অস্বস্তিতে ছিল। কিন্তু মার্কো রুবিও আজকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠক করার সময় বৈঠকের মাঝখানে উঠে তারা প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটা প্রেস কনফারেন্স করলেন। সেখানে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন, মার্কো রুবিও সাহেব বক্তৃতা দিলেন। আমরা দেখলাম যে সেখানে মার্কো রুবিও দ্ব্যর্থহীনভাবে ইউএস ফরেন পলিসিতে ভারতের গুরুত্ব তুলে ধরলেন। সেখানে টেকনোলজিতে তাদের কি ধরনের সহযোগিতা সেটা বললেন, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার, সেটা বললেন। এবং মোটামুটি সব বিষয়ে আলোচনা করলেন। মার্কো রুবিওর কথাবার্তা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভারতের সাথে তাদের সম্পর্ককে কোনোভাবেই ছোট করে দেখার যদি কোনো তরফ থেকে প্রবণতা থাকে, সেটা আর কেউ করবে না। মার্কো রুবিও বারবার একই কথা বলছিলেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটোই বিশ্বের প্রথম এবং দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। তাদেরকে তাদের পাবলিকের কাছে জবাবদিহি করতে হয়।
এবং উনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্ব রেফার করলেন। এই ভিজিটটায় খুব গুরুত্বপূর্ণ চুক্তি বা কিছু হয় নাই, কিন্তু তাদের মধ্যে যদি কোনো বরফ থাকে সেটা গলানোর বিষয়টা সারা বিশ্বে আলোচনা হচ্ছে। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে মার্কো রুবিও এসেছেন কিন্তু মূলত কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের ভিজিটে অংশগ্রহণ করার জন্য, যেটা 26 তারিখে শুরু হবে। কোয়াড নিয়ে আমি একটা ভিডিও করব, সেই জায়গায় আজকে আলোচনা করছি না। তার আগে মার্কো রুবিও মূলত যেই ডিপ্লোমেসিটা করছেন এটা মূলত পাবলিক ডিপ্লোমেসি বলা চলে। উনি কলকাতায় গেছেন, উনি দিল্লিতে আছেন, উনি আগ্রা এবং জয়পুর সফর করবেন, ভারতের 4টা বিখ্যাত শহর। এই ধরনের ডিপ্লোমেসিকে উনি স্ত্রী সহ ভিজিট করছেন। পাবলিক ডিপ্লোমেসি বলে, পাবলিক ডিপ্লোমেসি হলো আসলে পাবলিকের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করা বা পাবলিক ডিসপ্লে করা যে আপনি একটা দেশকে কতটা গুরুত্ব দেন। এটাকে একটা শব্দ আছে, পিপল টু পিপল কন্ট্যাক্ট, মানুষের জনসাধারণের মধ্যে সংযোগ স্থাপন। অর্থাৎ আপনি সরাসরি সরকারের সাথে আলোচনা না করেও যে কূটনীতি করতে পারেন পাবলিককে প্রভাবিত করলে আপনার কোনো কার্যক্রম দ্বারা, সেটাও দুইটা দেশের মধ্যে পলিটিক্যাল সম্পর্ক আপনার ঘনিষ্ঠতর হতে পারে। সেটাই পাবলিক ডিপ্লোমেসি। এবং পাবলিক ডিপ্লোমেসিতে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চেষ্টা করেছিলেন। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব এটা নিয়ে খুবই আগ্রহী ছিলেন। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাবলিক ডিপ্লোমেসির ডিজি ছিলাম 1 বছরের উপরে। আমার এই 1 বছর কেটেছে ফরেন মিনিস্ট্রির যারা কর্তা, এই মোমেন সাহেব অনেক এই জিনিসটা বুঝতেন যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এদের সাথে ঝগড়াঝাটি করে এরা মুখে বলে যে এই পাবলিক ডিপ্লোমেসিকে অনেক কিছু করবে, বিশেষ করে ফরেন সেক্রেটারি। এরা ওইখানে আসলে কোনো রিসোর্স বরাদ্দ করতে চায় না, আবার রিসোর্স থাকে আবার ওইখানে। আমি যখন ছিলাম 4-5 কোটি টাকা ছিল, টাকা আবার খরচ করতে গেলে নানান ধরনের প্রতিবন্ধকতা আবার এগুলো তো আছেই। সাথে হলো যে আমাদের মানে উচ্চাশা ছিল, কিন্তু কোনোভাবেই এটাকে কেউ প্রমোট মুখে মুখে করে, কিন্তু যে কাজগুলো করলে পাবলিক ডিপ্লোমেসি হবে সেটা তাদের সীমাবদ্ধতা ছিল, বা আমাদের রিসোর্সেরও সীমাবদ্ধতা আছে, দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধতা আছে। এই ফাঁকে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, ভারতের পাবলিক ডিপ্লোমেসি, যেটা ভারতের যারা আমরা যে এখন ওই যে জয়সওয়ালকে দেখি, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র, উনি হলেন এই পাবলিক ডিপ্লোমেসি যে উইং বলেন বা ডেস্ক আছে এইটার প্রধান আর কি, এই বিভাগটার। এবং ভারতের পাবলিক ডিপ্লোমেসির আপনার যে বাজেট, সেটা কিন্তু বাংলাদেশের টোটাল ফরেন মিনিস্ট্রির বাজেটের চেয়ে বড়। তাহলে বুঝতে পেরেছেন যেসব দেশ পাবলিক ডিপ্লোমেসিকে গুরুত্বপূর্ণ মনে করে তারা কত টাকা পাবলিক ডিপ্লোমেসিতে খরচ করে। এই যে ইউএস এইডের মাধ্যমে যে 29 মিলিয়নের কথা যে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছিলেন, সেই টাকা ইউএস এইডের মাধ্যমে দিয়েছে না, বললো এই ইউএস এইডের মাধ্যমে তারা ওই যে সব নাটক সিনেমার নায়ক নায়িকা কিনে ফেললো, তারপর বদিউল আলম মজুমদারকে কিনে ফেললো। এটাও কিন্তু পাবলিক ডিপ্লোমেসির অংশ। অর্থাৎ ইউএস এইড বা এই ধরনের প্রতিষ্ঠান যেসব টাকা পয়সা খরচ করে, এগুলাও কিন্তু পাবলিক ডিপ্লোমেসির অংশ। তা আমাদের আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের কূটনীতি এখনো কোন পর্যায়ে আছে, ওই একটা তুলনাতে আপনার বুঝে নিতে হবে যে ভারতের যে মুখপাত্র আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, জয়সওয়াল সাহেব, যেই অর্থ তার হাতে বরাদ্দ আছে তার উইং এর জন্য, সেটা বাংলাদেশের টোটাল ফরেন মিনিস্ট্রির বরাদ্দের চেয়ে বেশি। যাই হোক, আবার মার্কো রুবিওর ভিজিটে ফিরে আসি। মার্কো রুবিও এবং জয়শঙ্কর সাহেব যেটা আমাদেরকে বুঝালেন যে যদিও জয়শঙ্কর সাহেব খুব তার মতো করে কথা বলেছেন, জয়শঙ্কর সাহেবকে আমরা কিন্তু খুবই ক্যাপেবল ডিপ্লোম্যাট হিসাবে দেখতে শুরু করেছিলাম, এবং বিশেষ করে ওনার রুক্ষতা এবং বিভিন্ন ক্ষেত্রে ওনার খুব কড়া জবাব, সেগুলো একটা ইম্প্যাক্টফুল ছিল বিশেষ করে ভারতের জনগণের উপর। পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে আসলে জয়শঙ্কর সাহেবের কূটনীতি যথোপযুক্ত রেজাল্ট কিন্তু আনয়ন করছে না ভারতের জন্য। সুতরাং ভারত রাষ্ট্রের কূটনীতির, উনি রাষ্ট্রের প্রধান কূটনৈতিক কর্মকর্তা বা মন্ত্রী হিসাবে সেগুলো আমাদের দেখতে হবে, অনেক সীমাবদ্ধতা। আমি যেটা সবচেয়ে বড় দেখেছি যে বাংলাদেশে বিএনপি সরকারকে যে আহ্লাদের সাথে ভারত ডেকে নিয়ে এসছে, সেখানে তাদের যে ভুলভাল ছিল, এখানে আমি জয়শঙ্করকে, আমি তার ভেতরের কথা জানি না কারা এগুলোতে উৎসাহী ছিল, কিন্তু জয়শঙ্করকে হয়তো অন্যতম মনে করা যেতে পারে, অথবা ওনার যদি ভূমিকা নাও থাকে মনে করতে হবে যে এটা ওনার ব্যর্থতা।
কিন্তু তারপরে জয়শঙ্কর সাহেব সম্পর্কে একটা কথা বলবো যে বিশেষ করে প্রেস ব্রিফিং বা প্রেসকে মিট করার ক্ষেত্রে জয়শঙ্কর সাহেব অবশ্যই ভারতের মধ্যে খুবই ভারতের পররাষ্ট্রমন্ত্রীগুলোর মধ্যে সবচেয়ে দক্ষ হিসাবে এখন পর্যন্ত আমরা ওনাকে দেখছি। আর মার্কো রুবিও বর্তমানে শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট বা পররাষ্ট্রমন্ত্রী তা না, উনি কিন্তু আবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও, যার কাউন্টার পার্ট ওনার অজিত দোভাল ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই পদটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যেটা, এটা এখন একসাথে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দায়িত্ব পালন করা পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেক ব্যক্তি করেছিলেন, আমাদের খুবই পরিচিত হেনরি কিসিঞ্জার। এছাড়া সবসময় এই দায়িত্বগুলোতে দুইটা দায়িত্ব দুই ব্যক্তি পালন করতেন। সুতরাং বোঝাই যাচ্ছে মার্কো রুবিও, যিনি একজন কিউবান ইমিগ্রেন্টদের ছেলে, এই জন্য আমরা দেখবেন আমরা কিন্তু কিউবার উপর প্রতিশোধ নেওয়া, কিউবা সরকার ফেলে দেয়া, এটাতে তারা সাকসেসফুল হবে কি হবে না সেটা হচ্ছে বড় কথা। হলো মার্কো রুবিও যেহেতু ইমিগ্রেন্টদের ছেলে, অর্থাৎ ইমিগ্রেন্টরা কি চাই, একটা ইমিগ্রেন্ট কেন একটা রাষ্ট্র ত্যাগ করে, নিশ্চয়ই তাদের সেই রাষ্ট্রের সরকারকে পছন্দ হচ্ছিল না। সুতরাং মার্কো রুবিও এই ব্যাপারে কড়া ভূমিকা রাখবে, এটাই তো প্রত্যাশিত। মার্কো রুবিওর উপর যে প্রেসিডেন্ট ট্রাম্পের যথেষ্ট ট্রাস্ট আছে, এটাতে বোঝা যায় যে উনি তাকে দুইটা পদে রেখে দিয়েছেন। আর উনি রিলেটিভলি ইয়াং, মার্কো রুবিও, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমি যে কজন পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক বছরগুলোতে নাম নিতে পারি, সেই ক্রিমিনাল হিলারি ক্লিন্টন থেকে শুরু করে, হিলারি ক্লিন্টন তো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে যারা পাবলিক ফিগার আছে এবং বড় রাজনৈতিক নেতা আছে সবচেয়ে ঘৃণিত। এটা না হলে তো আর আসলে ইউনুসের সাথে কারো বন্ধুত্ব হয় না। দীর্ঘদিন যে বন্ধুত্ব, তাতে তারা বুঝতে পারেনি ইউনুস এই লোকটা কেমন। তারপরেও কিন্তু এই হিলারি ক্লিন্টন ইউনুসকে তার বন্ধু রেখে গেছে। এখান থেকে হিলারি ক্লিন্টন কোন ধরনের মানুষ বোঝা যায়। এই হিলারি ক্লিন্টন থেকে যতগুলো পররাষ্ট্রমন্ত্রী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে জো বাইডেন সাহেবের যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন, এই ব্লিংকেন নাকি জো বাইডেনের ভাষণ লিখতো, এখন জানলাম আমি কয়দিন আগে খোঁজ নিয়ে। সে ওই জো বাইডেনের যখন ভাইস প্রেসিডেন্ট ছিল, সেখানে জো বাইডেনের এই পররাষ্ট্র বিষয়ক কাজকর্ম এই অ্যান্টনিও ব্লিংকেন দেখাশোনা করতো, অ্যাডভাইজার বা এইড যাই বলুক। ওই ব্যক্তিগত পরিচয় সূত্রে তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছিল বাইডেন সাহেব। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মিডিওকর পররাষ্ট্রমন্ত্রীদের একজন কিন্তু এই ব্লিংকেন, বিচার বুদ্ধিতে সব দিক থেকে, এমনকি উপস্থিতিতেও। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সংস্থাগুলোকে এত পুয়ার করে ফেলেছে, ইমাজিনেশন নাই, সৃষ্টিশীলতা নাই। প্রেসিডেন্ট ট্রাম্পও তাই। তার মধ্যে আমার কাছে মনে হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প আগের বার উনি যে কয়েকজন, উনি কমপক্ষে দুইজন ছিল তার প্রথম টার্মেও, তার পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট, এগুলো তুলনায় মার্কো রুবিও অনেক উজ্জ্বল। মার্কো রুবিও সিনেটর ছিলেন দীর্ঘদিন, ইউএস একজন সিনেটর ছিলেন, সেখান থেকে ডেকে, এবং তিনি বিশেষ করে নিরাপত্তা বিষয়ক কাজকর্ম করে অভ্যস্ত। কিন্তু কূটনীতিক হিসাবেও তার যে আমরা সাম্প্রতিক দিনগুলোতে বিশেষ করে চীন সফরের সময় মার্কো রুবিওকে অনেক বেশি পার্সোনালিটি ক্যারি করতে দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের থেকেও। সেখান থেকে মার্কো রুবিও সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে একটু উচ্চ ধারণা পোষণ করি একজন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। আসলে তো যে কোনো দেশের প্রধানমন্ত্রীর উচিত, আমাদের মতো দেশে বিশেষ করে, সবচেয়ে জ্ঞানী এবং ব্যালেন্সড, সবচেয়ে প্রজ্ঞাবান মানুষটাকে, এবং জ্ঞানী মানুষ, এবং বিশ্ব কূটনীতিটা বোঝে, অঞ্চল ভেদে কিভাবে অ্যাকশন নিতে হবে সেটা বোঝে, এই ধরনের মানুষকে পররাষ্ট্রমন্ত্রী করা উচিত। আমাদের দুর্ভাগ্য এমন মানুষও নাই। আর আমাদের আরো দুর্ভাগ্য যে শেখ হাসিনার আমলে প্রত্যেকটা পররাষ্ট্রমন্ত্রী ছিল ইসলামিস্ট মানে হলো যে তাদের সাথে তারা আসলে কোনোভাবেই ওই পশ্চিমের সাথে কূটনীতি করার কোনো সাইকোলজিক্যাল এবং নলেজ বেসড যে যোগ্যতা দরকার, যে ধরনের মানসিক বিকাশ দরকার, সেইটা এদের কারো ছিল না। যার ফলে আসলে আমরা পশ্চিমা বিশ্বের সাথে তালটা মিলাতে পারলাম না। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা তো আছেই, সেটাকে তো আমরা সবসময় একটা হুজুরখানা হিসাবে গড়ে তুলেছি। সেটা বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে, হয়তো এরশাদ করে না। এরশাদ শুনতাম যে একটু ধর্মক দিত, তখন অবশ্যই পাকিস্তান ফেরত অফিসাররা ছিল, ইংরেজি বলতো, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু 91 সালের পর থেকে খালেদা জিয়া, শেখ হাসিনা, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় হওয়া উচিত, সেই ধরনের কোনো কার্যক্রম তারা গ্রহণ করেন নাই। আর বর্তমানে তারেক রহমান তো এটাকে একেবারে তার অনেক কথা এখানে বলা যায়, এদের মন্ত্রী প্রতিমন্ত্রী। খলিল সাহেব অভিজ্ঞ মানুষ হিসাবে ঠিক আছে, কথাটা কম বলে, কিন্তু সে তো আসে বিদেশি নাগরিক হয়ে।
তা আমাদের একটা ভবিষ্যতে দক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয় লাগবে, যারা শেখ হাসিনা সরকার ফিরে আসলে যারা পররাষ্ট্রমন্ত্রী হবেন, আশা করি তারা অন্তত আমার কথাবার্তা শুনে একটু মন্ত্রণালয়টা চালাবেন। কারণ হলো এখানে আমাদের খুব ভালো করার সুযোগ আছে, সবচেয়ে বড় কথা দরকার না শুধু, এখানে স্কোপটাও আছে। সেই স্কোপটা আমরা কখনো ইউটিলাইজ করি নাই। বঙ্গবন্ধুর পরে আর কেউ করতে পারে নাই। জিয়াউর রহমানেরও চেষ্টা ছিল, বাট জিয়াউর রহমান তো প্যারালাল পাকিস্তান রাষ্ট্র চালানোর মতো চালিয়েছে। এরশাদের বরঞ্চ আমি বলবো যে কিছু কিছু জায়গায় মনে হয় যে একটু ছিল। এরশাদ নিজেও এই ব্যাপারে আগ্রহী ছিলেন। পরবর্তীতে আর এই মন্ত্রণালয়টাকে শুধু নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে। না হলে কি এইটা থাকে বলেন যে ভারত যেখানে তার পাবলিক ডিপ্লোমেসিতে যে টাকা খরচ করে, আমরা পুরো পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সেই টাকা খরচ করি না। যাকে একটু প্রসঙ্গান্তরে গিয়ে এগুলো বললাম, আশা করি যারা এই তথ্যগুলো অনেকের জানা দরকার। আর মার্কো রুবিও এবং জয়শঙ্কর সাহেবের আমরা যা দেখলাম প্রেস ব্রিফিং এবং আরো যেসব কাগজপত্র বের হয়েছে, এখান থেকে যে জিনিসটা ফুটে উঠেছে সেটা হলো যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তো এখন ভারতকে চাইলেই যা ইচ্ছা তা করাতে পারবে না। পাকিস্তানকে দিয়ে যা করিয়ে ফেলা যায় একটা ধমক দিয়ে, সেটা সম্ভব না। ভারত হলো বর্তমান বিশ্বে সুপার পাওয়ার বলেন যদি, তাহলে 4টা সুপার পাওয়ার হলে 4 নাম্বার হলো ভারতের স্থান। 1 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বরে চীন, 3 নম্বরে রাশিয়া, 4 নম্বরে কিন্তু ভারত। তো ভারত যেখানে এই পরিমাণ গ্রো করেছে, সেখানে তো মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই ভারতকে দিয়ে যা ইচ্ছা তা করাতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা ভেবেছিলেন যে নরেন্দ্র মোদী সাহেবকে ধমক দিয়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা করা তো ঠিক না, তাই না? তাদেরকে তো বুঝতে হবে যে ভারত আর এখন 20 বছর 30 বছর আগের ভারত নাই। সেই জায়গায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই কম ওয়াকিবহাল থাকে মানুষের মনোজগতের বৃদ্ধি, মানুষের অর্থনৈতিক বিকাশ। তারা অনেক পুরনো ধ্যান ধারণা নিয়ে এগিয়ে যায়, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের কিছু যে ছন্দপতন হয়েছিল সেটাই কিন্তু এটার কারণ। আবার ভারত দেখেন, ভারত একই সাথে প্রায় প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করে বা আছে তাদের। যেমন আমরা দেখি যে ভারতের ইরানের সাথেও সুসম্পর্ক আছে, আবার ইসরায়েলের সাথেও সুসম্পর্ক আছে, আবার মিডল ইস্টের যে দেশগুলো, গালফ কান্ট্রি যেগুলোকে বলে, সৌদি আরব, কাতার, ইউএইর সাথে তো এখন বিশেষ সুসম্পর্ক তাদের রচিত হয়েছে, এগুলো আছে। আর বাংলাদেশের জঙ্গিরা যেভাবে ভারতকে দেখে, সেটা যদি দেখতো তাহলে তো ভারতের সাথে মিডল ইস্টের একটা মুসলমান দেশের সাথেও কিন্তু সুসম্পর্ক থাকার কথা না, যেখানে আবার ভারতের সাথে ইসরায়েলের বিশেষ সুসম্পর্ক আছে, তাই না? আপনারা বাংলাদেশের জঙ্গিদের যদি ভালোভাবে বিবেচনা না করেন, তাদেরকে যদি জাতীয় জীবন থেকে যদি তাদের মাইনাস না করেন, আপনার বাংলাদেশের পররাষ্ট্র নীতিও কোনোদিন হবে না। যাই হোক, অনেক প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি। যেটা বলতে চাই যে ভারতের তো এই যে বিশাল একটা জটিল সম্পর্ক, মানে জটিল অবস্থা দাঁড়িয়ে যায়, তাই না? প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রক্ষা করতে গেলে চীনের সাথেও তাদের ওয়ার্কিং রিলেশনস আছে। আমরা তো মনে করি যে কালকে যুদ্ধ লেগে যাবে। রাশিয়ার সাথে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধুত্ব রয়েছে, যেটা ভারতও খুব কেয়ার করে, এই সম্পর্কটাকে টেক কেয়ার করে। আবার এই সুসম্পর্ক কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের হেল্প করেছিল, সেটা আপনারা জানেন। তো ভারতের এই জটিল সম্পর্ক রচনায় ভারত তো সেইভাবেই চাইবে বিশ্বের এখন 4 নাম্বার সুপার পাওয়ার, এক সময় এটা 3 নাম্বার 2 নাম্বার হয়ে যাবে। অর্থাৎ এই 4টা রাষ্ট্রই কিন্তু পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে আগামী 50, 60, 100 বছর। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত। ভারতের গুরুত্বটা আমাদের বুঝতে হবে এবং ভারতের জটিলতাটা বুঝতে হবে, যেটা আবার মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এখনো বুঝতে চায় না। তাদের এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপে ভারতকে তারা একটা জুনিয়র ঠিকই আছে, কিন্তু যেইভাবে জুনিয়র ভাবে ভারত তো সেইভাবে জুনিয়র না। ফলে এদের মধ্যে কিছু টানাপোড়েন সাময়িক সৃষ্টি হয়। কিন্তু যেটা এই 2 পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা থেকে আমরা স্পষ্টভাবে ধরে নিতে পারি যে এদের মধ্যে যে সম্পর্কটা, এটা কিন্তু ভ্যালু বেসড, গণতান্ত্রিক ভ্যালু বেসড। এটা কোনো কিছু নষ্ট করতে পারবে না। চীন বলুন, পাকিস্তান বলুন, কোনো কিছু নষ্ট করতে পারবে না। আর অজিত দোভালের সাথে রুবিও সাহেবের বৈঠকে সেখানে রিজিওনাল স্ট্যাবিলিটির কথা বলা হয়েছে। আঞ্চলিক স্ট্যাবিলিটি তো সাউথ এশিয়াতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেখানে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে। নিশ্চিতভাবে বাংলাদেশের সম্পর্কে এবং সেই সাথে আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও কথা হয়েছে। এখন কতটুকু কথা হয়েছে সেটা নির্ভর করে যে অজিত দোভালরা বাংলাদেশের জঙ্গিবাদকে কতটা বোঝেন, কতটা স্টাডি করেন। আমার স্টাডিতে আমি খুব একটা ভারতের এই বোঝাপড়ার মধ্যে আমি মনে করি যে অদক্ষতা আছে এবং অসম্পূর্ণতা আছে। সেই দিক থেকে দেখতে হবে। আপনারা নিশ্চয়ই অনেকের ভিডিও দেখে অনেক কিছু শুনছেন, কল্পনা বেস, ডিএ বেস। তা আমি তো আসলে আমার জায়গা থেকে সেগুলো বলে আপনাদের খুশি করতে পারবো না। তবে আমি মনে করি যে আমার ভিডিওগুলো তরুণ সমাজের জন্য, ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য, যে সরকার হবে তাদের জন্য, সেটার পরিপ্রেক্ষিতে আমরা মূল জিনিসগুলো সংক্ষেপে বলার চেষ্টা করি। একটা ভিডিওতে তো আর বলা যায় না অনেক কিছু, কিন্তু আমাদের এই লেকচারগুলো অব্যাহত থাকবে।